আলাইকুম বন্ধুরা। ভিডিওর হেডিং দেখে আপনারা ইতিমধ্যে বুঝে ফেলেছেন আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমরা আজকে আলোচনা করব 2024-25 কর বর্ষের ট্যাক্স কিভাবে দেব অনলাইনে সেটা নিয়ে। আপনাদের অনেকের কাছেই অনলাইনে কর দেওয়ার বিষয়টি নতুন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশ সরকার ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভিতরে যারা কর্মরত রয়েছেন তাদেরকে বাধ্যতামূলকভাবে অনলাইনে ট্যাক্স সাবমিট করার জন্য বলেছেন এবং পারতপক্ষে সারা দেশের সবাইকেই অনলাইনে কর সাবমিট করার জন্য উৎসাহিত করছেন। ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা সকলের কাছে ফোন করে বিষয়টি বলেছেন। আপনারা নিশ্চয়ই ওনার ফোন কল পেয়েছেন, উনি অনুরোধ করেছেন। তো আমরা সবাই চেষ্টা করছি কিভাবে অনলাইনে আমাদের কর সাবমিট করা যায়, কিন্তু বিপাকে পড়ছি যখন অনলাইনে ঢুকে আমরা কোথায় কী দিব এই বিষয় নিয়ে আমাদের পূর্ব থেকে জানা নেই। তো এই জন্য সকলের সহযোগিতার জন্য আমি আমার পার্সোনাল যে কর সেটার মাধ্যমে আপনাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করব। আসলে কোথায় কি বসাবেন, কোন ঘরে এবং কিভাবে সাবমিট করবেন, কোথায় টিডিএস বসাবেন, উৎসে কর, কোথায় আপনার লায়াবিলিটিস কিংবা অ্যাসেট বসাবেন, এই জিনিসগুলো অনলাইন ফর্মে কিভাবে সাবমিট করবেন কিংবা বসাবেন সেটা আপনাদেরকে আজকে শেয়ার করব। আমি আমার কম্পিউটারের স্ক্রিন রেকর্ড চালু করে আপনাদেরকে বিষয়গুলো খুঁটিনাটি বুঝিয়ে দেব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এবং এর থেকে যথেষ্ট পরিমাণে উপকার পাবেন। চলুন আর দেরি না করে চলে যাই আমাদের ওয়েবসাইটে। তো সর্বপ্রথম আমরা চলে আসলাম ক্রোম ব্রাউজারে। এখানে সার্চ বক্সে আমরা লিখব রিটার্ন লিখলেই এই পেজটা আসবে। এখানে দেখেন e-tax.nbr.gov.bd, আপনারা এখানে ক্লিক করবেন। তো আপনাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, এই ওয়েবসাইটে রিটার্ন দাখিল করার জন্য আপনাদের অ্যাকাউন্ট লাগবে। অ্যাকাউন্ট করার জন্য দুটি জিনিস লাগবে। একটি হচ্ছে আপনার নিজের নামে রেজিস্ট্রেশন করা একটি ফোন নাম্বার, অন্য আরেকটি হচ্ছে আপনার টিন নাম্বার। তো আপনি এখান থেকে যে টিন, এখান থেকে অলরেডি নিশ্চয়ই রেজিস্ট্রেশন করা আছে, আদারওয়াইজ চাকরির স্যালারি হয় না। তো এখান থেকে যে টিনটা আছে সেই টিনটা আপনারা দেখে নেবেন, লগ ইন করে টিন নাম্বারটা এখান থেকে নিয়ে নেবেন। এরপর হচ্ছে আমরা এই রিটার্নে যাব। যারা রেজিস্ট্রেশন করেননি তারা আই এম নট ইয়েট রেজিস্টার্ড এখানে চাপ দিলেই রেজিস্ট্রেশন করার জন্য এই ডায়লগ বক্সটি আসবে। এখানে বলে দেওয়া আছে আপনার টিন এবং আপনার নামে রেজিস্ট্রেশন করা ফোন নাম্বার, এবং এটা দিলে আপনার পাসওয়ার্ড সেট আপ করার জন্য আরেকটা পেজ আসবে। ওটিপির মাধ্যমে আপনার ফোনে একটি ওটিপি আসবে, দেন পাসওয়ার্ড সেট করবেন। তো আমার করা আছে এই জন্য আর দেখাচ্ছি না। তো আমি সরাসরি রিটার্নে চলে যাই। আই এম অলরেডি রেজিস্টার্ড। আর এখানে হচ্ছে আমার পাসওয়ার্ডটা দিব। ব্যাস, আর এখান থেকে ক্যাপচাটা দিয়ে দেব 3ABO0RV। ওকে, সাইন ইন। তো আমি আমার আইডিতে লগ ইন করেছি, দেখতে পাচ্ছেন সাইফুল ইসলাম মজুমদার। তো এখানে তিনটি অপশন আছে, হোম, সাবমিশন এবং ট্যাক্স রেকর্ড। তো আমাদের কাজ হচ্ছে সাবমিশনে আমরা ট্যাক্স রিটার্ন করার যে ফর্ম আছে রেগুলার এই রিটার্ন ফর্ম, এখানে ক্লিক করব। ক্লিক করলেই আমাদের অ্যাসেসমেন্ট ইনফরমেশন পেজে নিয়ে আসবে। মেইন ফর্মে নেওয়ার আগে আমাদেরকে এই বেসিক ইনফরমেশনগুলো দিতে হবে। তো এটা এখানে দেখতে পাচ্ছেন রিটার্ন স্কিম, এখানে সেলফ, শুধু নিজেরটা নিজেই দেওয়া যাবে। এরপরে আছে আপনার অ্যাসেসমেন্ট ইয়ার, এটা অটোমেটিকই নিয়েছে 2024-25। তো এরপরে আমরা যে জিনিসটি দেখব সেটা হচ্ছে ইনকাম ইয়ার হবে 2023-এর জুলাইয়ের 1 তারিখ থেকে 2024-এর জুনের 30 তারিখ পর্যন্ত। তো পাশে যে ক্যালেন্ডার আছে সেখান থেকে আপনারা সেটা সেট করে দিবেন।
এরপর দেখেন এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবাভ ইনকাম ইয়ার, অর্থাৎ আমার এই ইনকাম ইয়ারের মধ্যে অর্থ বছর 2023-24 মধ্যে আমার যে ট্যাক্সেবল ইনকাম আছে কিনা, অবশ্যই আছে, সেজন্য আমাদেরকে এখানে ইয়েস দিতে হবে। এখানে আমি ইয়েস দিলাম। এরপরে দেখাচ্ছে এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সাম্পটেড ফ্রম ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স বহির্ভূত কোনো আয় আছে কিনা। তো ট্যাক্স বহির্ভূত কোনো আয় নেই, আমি নো দেব। যদি কোনো কিছু সেরকম ট্যাক্সের বাইরে ধরতে হয় সেটা সিস্টেম অটোমেটিক্যালি ধরবে পরবর্তীতে, এখানে নো দিবেন। আরেকটা বিষয়, আপনারা যদি কোনো অপশান সম্পর্কে ডিটেল জানতে চান তাহলে পাশে থাকা প্রশ্নবোধক চিহ্নটি উপর কার্সর নাড়াচাড়া করবেন, তাহলে সেখানে ডিটেলস একটা ডায়লগ বক্সের ভিতরে দেখাবে, আপনারা দেখে নিতে পারবেন যদি বুঝতে সমস্যা হয়। তারপরে আমাদের যে অপশান সেটা হচ্ছে রেসিডেন্ট স্ট্যাটাস, অর্থাৎ এই দেশের নাগরিক কিনা। অবশ্যই এই দেশের নাগরিক হিসাবে আমি ট্যাক্স দিচ্ছি, সেটা আমি ক্লিক করব। হেডস অফ ইনকাম, অর্থাৎ আমার যে ইনকামের প্রধান সোর্সগুলো, তো প্রধান সোর্সগুলো আমি এখানে দেখছি। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট। তো ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টটা আমি দিলাম। এরপরে আরও দুইটা মেজর অপশন আছে, সেটা হচ্ছে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট। এটা অবশ্যই দিতে হবে, কারণ আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট থাকে, স্যালারি অ্যাকাউন্ট কিংবা ডিপিএস, সেগুলো অ্যাড করতে হবে। এরপর ওটা দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ। অ্যাডিশনাল কিছু ইনফরমেশন আছে, এর ভিতরে মেজর ইনফরমেশন হচ্ছে আপনি কোন সিটিতে, অর্থাৎ আপনার লোকেশনটা কোথায়। যদি ঢাকা সিটি কর্পোরেশন কিংবা চট্টগ্রাম সিটি কর্পোরেশনে হয় আপনার সেটা উল্লেখ করতে হবে, অথবা আরেকটা অপশন আছে দেখেন আদার সিটি কর্পোরেশন, এবং সর্বশেষ এনি আদার এরিয়া, অর্থাৎ সিটি কর্পোরেশনের বাইরে যদি হন। এটা ইম্পর্টেন্ট এই জন্য, আপনি যদি ঢাকা চট্টগ্রামে থাকেন সেক্ষেত্রে আপনার একরকম মিনিমাম ট্যাক্স পে করতে হবে, অন্য সিটি কর্পোরেশনের জন্য একরকম। আর যদি একদম বাইরে থাকেন সিটি কর্পোরেশনের, সেক্ষেত্রে আপনাকে মিনিমাম ট্যাক্সটা অনেক কম দিতে হবে। বর্তমানে এটা 3000 টাকা এবং ঢাকা চট্টগ্রামের জন্য 5000 টাকা। আর অন্য সিটি কর্পোরেশনে থাকলে 5 এবং 4-এর মাঝখানে একটা জায়গা হবে। তো এটা আপনি সঠিকভাবে পূরণ করবেন। এরপর হচ্ছে আপনি যদি রিবেট চান, অর্থাৎ আপনার যে ইনভেস্টমেন্ট আছে সঞ্চয়পত্র, ডিপিএস, এফডিআর, এগুলোর উপর আপনি রিবেট পাবেন। এই রিবেটের জন্য আপনাকে এখানে অপশানে ইয়েস দিতে হবে, আদারওয়াইজ রিবেটের পেজটা আসবে না। আপনি যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার হন সেক্ষেত্রে এখানে ইয়েস দিবেন, আর যদি না হয় তাহলে নো দিবেন। এরপরে হচ্ছে আইটি 0B রিকোয়ারমেন্ট। এখানে যে অপশনগুলো আছে এর ভিতরে হচ্ছে আপনি যদি 50 লক্ষ টাকার বেশি সম্পদের মালিক হয় আপনার গ্রস, সেক্ষেত্রে আপনার ট্যাক্সের একরকম সিস্টেম হবে, আর যদি না থাকে তাহলে নো দিবেন। এরপরের অপশনটা হচ্ছে ওন মোটর কার। আপনি যদি মোটরসাইকেল কিংবা গাড়ির মালিক হন সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস দিবেন, অন্যথায় এখানে এজ ইউজুয়াল নোই থাকবে। এরপর হচ্ছে ওন অফশোর কোম্পানি বা প্রপার্টি, তো আপনার যদি কোনো পার্সোনাল প্রপার্টি থাকে সেটা আপনি এখানে উল্লেখ করতে হবে, যদি না থাকে সেটা নো দিবেন। পার্সোনাল প্রপার্টি বলতে সম্পত্তি, জায়গা জমিন, এগুলো বোঝাচ্ছে। সর্বশেষ যে কোশ্চেন সেটা হচ্ছে কোনো সিটি কর্পোরেশনের ভিতর আপনার কোনো হাউস, ফ্ল্যাট আছে কিনা, যদি থাকে সেক্ষেত্রে ইয়েস দিয়ে সেগুলোর ডিটেলস দিতে হবে, পরবর্তীতে পেজ আসবে, না থাকলে নো। এখন সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে আগে বাড়লাম। এই হচ্ছে মেইন পেজ। তো এই হচ্ছে মেইন পেজ, যেখানে আমরা সবগুলা পেজ দেখতে পাচ্ছি। সর্বপ্রথম ইনকাম, আমরা ইনকামের ভিতরে আসি। ইনকামের ভিতরে দিতে হবে আপনার যে প্রতিষ্ঠান আপনাকে নিয়োগ করেছে সেই প্রতিষ্ঠান থেকে যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। এরপর রয়েছে ইনকাম ডিটেলসের মধ্যে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট এবং ইনকাম ফ্রম আদার সোর্সেস। ওই যে আমরা ওখানে 10B পেজের জন্য এই 3টি অপশন দিয়েছি, বাকিগুলো দিলে একটা একটা এখানে বাড়বে। তো সর্বপ্রথম আমরা এটা ফিল আপ করবো।
এখান থেকেই আমাদের আসলে ট্যাক্সটা ক্যালকুলেট করা হবে। আমরা প্রথমেই ইনকাম পেজটা ফিল আপ করবো, এরপর আমরা দেব এক্সপেন্ডিচার, এরপর দেব অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস, তারপর আমরা রিবেটটা কনফার্ম করে ট্যাক্স পেমেন্ট পেজে চলে যাব। তো পেজগুলো আমরা একবার ঘুরে আসি। সর্বপ্রথম হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, তারপরে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, অর্থাৎ আপনার ব্যাংক কিংবা সঞ্চয়পত্রের যে ইনকাম, ইন্টারেস্ট, সুদ, সেটা এখানে অ্যাড করতে হবে সমস্ত ডিটেলস দিয়ে, অ্যাকাউন্ট নাম্বার এবং আদার্স যে জিনিসগুলো থাকে ওইগুলো দিয়ে কত টাকা আয় হয়েছে এবং কত টাকা উৎসে কর কেটেছে, টিডিএস, সেটা আপনাকে এখানে দেখাইতে হবে। পরবর্তীতে এটা অটোমেটিক সামনের পেজগুলোতে চলে যাবে আর কি। এই যে দেখেন এখানে লেখা আছে ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স। তো আসেন আমরা এখন ফর্ম ফিল আপ করি। আসলে আমি ফর্ম ফিল আপ করেছি আমার জন্য। সর্বপ্রথম হচ্ছে এমপ্লয়মেন্ট টাইপ, অর্থাৎ এক্ষেত্রে আপনার বেতনটা কিসে হয়। সরকারি চাকরিজীবী যারা রাজস্ব থেকে পায় তাদের বেতনটা হয় আইবাস প্লাস প্লাস থেকে, আর সরকারি চাকরিজীবী কিন্তু রাজস্ব খাতের না, তাদের ক্ষেত্রে হবে পেমেন্ট নট থ্রু আইবাস প্লাস প্লাস, লাইক পেট্রোবাংলা, বিসিআইসি, বিএডিসি, এই টাইপের প্রতিষ্ঠানগুলো সরকারি স্কেলেই চলে, কিন্তু আইবাস বা থেকে বেতনটা হয় না। যেহেতু আমি পেট্রোবাংলায় চাকরি করি জিটিসিএলে, সেক্ষেত্রে আমি আইবাস প্লাস প্লাস থেকে বেতন পাই না, সেটা আমি সিলেক্ট করব। আর যদি যারা প্রাইভেটে চাকরি করেন, তারা প্রাইভেট আদার দেন গভর্নমেন্ট পে স্কেল, তাদের স্বতন্ত্র পে স্কেল থাকে, তারা সেটা উল্লেখ করবেন। এরপর হচ্ছে নেম অফ দ্য এমপ্লয়ার, আপনার নিয়োগকারী প্রতিষ্ঠানের নাম দিবেন। এখানে আমি দিয়েছি গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড। এরপর দিবেন আপনি যে পোস্টে চাকরি করছেন সেই পোস্টের নাম। আমি এখানে আমার পোস্টের নাম লিখেছি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এই হচ্ছে বেসিক ইনফরমেশন। এরপর আসবে পার্টিকুলার্স, অর্থাৎ বিগত 1 বছরে আমি আমার প্রতিষ্ঠান থেকে কত টাকা কোন খাতে পেয়েছি। আপনাদের 12 মাসের যে পে স্কেলটা আপনারা কালেক্ট করবেন এবং কালেক্ট করে 12 মাসের নির্দিষ্ট ক্লাস অনুযায়ী, অর্থাৎ বেসিক পে 12 মাসেরটা যোগ করবেন, হাউস অ্যালাউন্স 12 মাসেরটা যোগ করবেন, সবগুলো যোগ করে এখানে একটা অ্যাড করবেন। এখানে মেডিকেল অ্যালাউন্স আছে 18,000 আমি দিয়েছি। বাংলা নিউ ইয়ার, বাংলা নিউ ইয়ারে আপনারা যতটুকু বোনাস পেয়েছেন সেটা এখানে অ্যাড করতে হবে। তারপর ফেস্টিভ্যাল অ্যালাউন্স আছে আমাদের, 2টি ফেস্টিভ্যাল অ্যালাউন্স 2 ঈদে দেয়া হয় এবং হিন্দু ভাইদের একসাথেই দেয়া হয়, সেটা এখানে অ্যাড করবে। তারপর কনভেন্স অ্যালাউন্স, এখানে যাতায়াতের জন্য এটা দিতে হবে। এগুলো মেবি ট্যাক্সের আওতার বাইরে। তারপর আছে ডিয়ারনেস অ্যালাউন্স হচ্ছে 5% যে স্পেশাল পেমেন্ট দিয়েছে সরকার, সেই অ্যালাউন্সটাকে ডিয়ারনেস অ্যালাউন্স কিংবা স্পেশাল বেনিফিট হিসাবে অ্যাড করতে হবে। তারপর আছে জিপিএফ ইন্টারেস্ট, অর্থাৎ আমাদের যে সিপিএফ বা জিপিএফ পেনশনের জন্য যে টাকাটা আমরা জমা রাখি, এই টাকার এগেনস্ট একটা ইন্টারেস্ট আমাদেরকে দেয় প্রতি বছর ওই ফান্ড থেকে। ওই ইন্টারেস্টটা কিন্তু আমার আয়, অর্থাৎ ইনকাম হিসাবে এই 2023-24 অর্থ বছরে 12 মাসের মধ্যে যে কয় টাকা ইন্টারেস্ট পেয়েছি সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে এবং সেটা এখানে ইনপুট করতে হবে। এরপর হচ্ছে রেস্ট অ্যান্ড রিক্রিয়েশন অ্যালাউন্স, অর্থাৎ শ্রান্তি বিনোদন ভাতা, প্রতি 3 বছর পর একবার দেয়া হয়। আর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে দেয়া হয় প্রতি বছর একবার। ওয়াশিং অ্যালাউন্স এখানে দেয়া হলো। এখানে অন্যান্য যদি কোনো অ্যালাউন্স থাকে, কোনো বোনাস থাকে, সেটা এখানে দিতে হবে। এবং এর বাইরেও যদি কোনো ইনকাম থাকে সেখানে অ্যাড অপশান দিয়ে সেটা অ্যাড করে নিতে হবে আর কি নিচে, সেজন্য অ্যাড অপশান একটি রয়েছে। তো আপনার যদি টোটাল ইনকাম সামারি দেয়া হয়ে থাকে তাহলে এই পেজ থেকে আপনারা 7 কন্টিনিউ দিবেন। ইনকামের এখন পরবর্তী পেজে আপনারা চলে যাবেন, সেটা হচ্ছে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট। তো ফাইন্যান্সিয়াল অ্যাসেটে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট সেখানকার যে
সামারি, ইয়ার অ্যারাউন্ড সামারি, সেখান থেকে আপনার কয় টাকা প্রফিট হয়েছে এবং কয় টাকা উৎসে কর কেটেছে সেটা এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সহ ডিটেলস দিবেন। আর যদি আর অন্য কোনো অ্যাকাউন্ট থেকে পেয়ে থাকেন সেটা অ্যাড দিবেন। আর ইনকামের ভিতরে সর্বশেষ রয়েছে ইনকাম ফ্রম আদার সোর্সেস। এখানে ইনকাম টাইপ বিভিন্ন রকমের দেয়া আছে। দেখেন, আপনি যদি কোথাও লটারি পান সেক্ষেত্রে লটারি দিতে হবে। আপনারা যদি অনলাইনে কোনো রকমের গেম খেলে ইনকাম করেন সেটা এখানে দিবেন। অর্থাৎ সরকার আপনার কাছ থেকে আপনি 1 টাকা যদি পান সেটার হিসাব হচ্ছে আয়। তো যতটুকু সম্ভব নিজের অবস্থান পরিষ্কার রেখে সব কিছু দেওয়ার চেষ্টা করবেন। যতটুকু অপশান আপনি এখানে খুঁজে পান স্পেসিফিক করার ট্রাই করবেন। তো না থাকলে তো নাই, এখানে বাদ। এটা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আমরা পরে চলে যাব এক্সপেন্ডিচার। অর্থাৎ এখানে রিবেটে আমাদের এই মুহূর্তে বিশেষ কোনো কাজ নেই, আমরা চলে যাব এক্সপেন্ডিচারে। রিবেটটা সে অটোমেটিকই হিসেব করবে। আমাদের যে ইনকাম ডিটেলস আমরা দিয়েছি এবং অ্যাসেট দিলে সেখান থেকে হিসেব করবে। তারপরও কোনো কিছু বাদ গেলে আমরা পরবর্তীতে অপশন থাকলে সেটা এডিট করে দেব। তো এক্সপেন্ডিচারে আপনারা আপনাদের খাদ্যের জন্য, জামা কাপড়ের জন্য বিভিন্ন খাতোয়ারি খরচটুকু দেখাবেন। বেসিক্যালি বিষয়টা হচ্ছে আপনার সারা বছরে যে কয় টাকা ইনকাম হয়েছে সে কয় টাকা থেকে আপনি যে কয় টাকা সেভ করতে পেরেছেন সেই সেভ করা টাকাটা বিয়োগ করে মাঝখানে যেই খরচটা থাকবে এটাই আসলে আপনার খরচ। এই খরচটা আপনি বিভিন্ন খাতে দেখাবেন, তবে চেষ্টা করবেন যাতে এই খরচের খাতগুলা একটু স্পেসিফিক হয়। হ্যাঁ, স্পেসিফিক হলে হবে কি, এগুলা যখন অনেক বড় অ্যামাউন্ট হবে তখন অডিটের সময় আপনারা ঝামেলামুক্ত থাকতে পারবেন। আর যেই খরচ বাকি থাকবে, যে টাকাটা আপনার হাতে থাকবে ইনকামের বাইরে, সেটা অ্যাসেট কিংবা লাইবিলিটি। অর্থাৎ আপনার যদি ইনকামের চেয়ে খরচ বেশি হয় সেটা লাইবিলিটিস হবে। সেটা আপনাকে পরবর্তীতে ওই যে অন্য পেজে সেটা অ্যাড করে দিতে হবে আর কি। এনিওয়ে আপনাকে প্লাস মাইনাস 0 করে দিতে হবে। তো আমি এখানে আমার যে খরচের খাতগুলা মোটামুটি চেষ্টা করেছি স্পেসিফিক করে দেওয়ার জন্য। এখানে রয়েছে এক্সপেন্স ফর ফুড, হ্যাঁ, আপনার বাসা ভাড়া আছে, অ্যাকোমোডেশন এক্সপেন্স, অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন এক্সপেন্স। আপনার যদি গাড়ি থাকে সেক্ষেত্রে গাড়ির ড্রাইভারের বেতন কত, তেল কত খরচ হয়েছে। ড্রপডাউন মেনুতে ক্লিক করলেই সেটা আপনারা পেয়ে যাবেন। তারপর হচ্ছে হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি, এখানে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল সেটা আলাদা আলাদা আছে। ড্রপডাউন থেকে দিলে এখানে 42,000 যে দেখাচ্ছে সেটা সামারি করে অটোমেটিক এখানে যোগ করে চলে আসছে। তো পরবর্তীতে যে টোটাল এক্সপেন্স, আপনি যখন আদার এক্সপেন্স সব কিছু দিবেন, সব কিছু একসাথে টোটাল এক্সপেন্সের ভিতরে সেটা দেখাবে। তো এখানে আরেকটা জিনিস আপনাকে দেখাইতে হবে, সেটা হচ্ছে খরচ। আপনার যে ট্যাক্স পেমেন্ট অ্যাট সোর্স, এটা তো আসলে আপনার যে টোটাল ইনকাম থেকে এটা কেটে নিয়েছে। তো আপনি যে কয় টাকা যেখানে যেখানে ট্যাক্স দিয়েছেন সেটা আপনাকে পরবর্তীতে পেজ আছে, ওই পেজে অ্যাড করে দিতে হবে, তাহলে এটা এখানে অটোমেটিক চলে আসবে আর কি। তো মোটামুটি এই সামারিগুলো আপনি যখন দিবেন তখন আপনার টোটাল ট্যাক্স পেমেন্ট এখানে দেখাবে, ব্যাংকের ইন্টারেস্ট কত কিংবা চাকরির গোড়ায় কত। তারপরে আপনি এখানে দেখাইতে পারেন যে আপনার যদি পার্সোনাল লোন থাকে, লোনের এগেনস্টে আপনি কয় টাকা ইন্টারেস্ট দিয়েছেন, কিংবা এনভায়রনমেন্টাল সার্চেস, এটা যদি আপনার কোনো খরচ থেকে থাকে সেটা আপনি এখানে দিতে পারেন। এবং অবশেষে সব কিছু এখানে অটোমেটিক্যালি সামারি হয়ে যাবে আর কি। তো আপনার এখানে সব কিছু দেয়া হলে আপনি এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে এই পেজটা সেভ করবেন। তো আমার সব কিছু মোটামুটি দেয়া আছে, আমি এটা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে পরের পেজে চলে যাচ্ছি। তো এখানে হচ্ছে আমরা তো রিবেটে যাইনি, রিবেটে পরে যাব। এখন আমরা দেব অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস, কারণ রিবেটটা অ্যাসেট দেওয়ার পরেই সেটা অটোমেটিক পরবর্তীতে আসবে। আমি অলরেডি বলেছি। অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিসে যাই। তো এখানে অর্থাৎ 2023-24 অর্থ বছরের আমার যে অ্যাসেট লায়াবিলিটিস, এই হিসাবগুলো আমাকে এখানে দিতে হবে। ব্যাংকের ক্যাশ কিংবা
যদি কোনো দায় থাকে। তো এখানে শুরু থেকেই আমরা শুরু করি। দেখেন বিজনেস ক্যাপিটাল, আমি কোনো বিজনেসে ইনভেস্ট করে থাকি যদি, নন এগ্রিকালচার প্রপার্টি, ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ফাইন্যান্সিয়ালের শেয়ার ডিবেঞ্চার হইতে পারে, হ্যাঁ, সঞ্চয়পত্রের জন্য আলাদা একটা ঘর আছে, তারপরে ডিপিএসের জন্য আছে, এফডিআর এর জন্য আছে। আপনার যে টাকাটা, ওই যে খরচের পর আপনি যে টাকাটা ইনভেস্ট করেছেন বা জমিয়েছেন সেটা কোথায় আছে সেটা আপনাকে দিতে হবে। তো আমার একটা এখানে দেখাই আপনাদেরকে, এই যে ডিপিএস স্কিম আমি দেখিয়েছি। এই ডিপিএস স্কিমে আপনাদের ওই অর্থ বছরে যে কয় টাকা থাকবে সে কয় টাকা আপনাকে শো করতে হবে। এখানে আমি অনেক কিছুই এক্সাম্পল হিসাবে আপনাদের বোঝানোর জন্য অ্যাড করেছি। পরবর্তীতে আমি যখন সাবমিট করব তখন আমার সাবমিশনের ক্ষেত্রে আমি এটা আমার পার্সোনালাইজড করে এটা সংশোধন করে দিব আর কি। তারপরে এখানে যদি অন্য কোনো ফান্ড থাকে, এখানে বিশেষ করে আপনার যে সিপিএফ কিংবা জিপিএফ এর যে ফান্ড, এই ফান্ডটা আপনাকে অ্যাসেট হিসাবে এখানে দেখাইতে হবে। এখানে আমি আমার ফান্ডটা দেখিয়েছি এবং সাথে যে ডিটেলস দিতে হবে এটা আপনি আপনার প্রতিষ্ঠান থেকে কালেক্ট করবেন। আপনার যদি পার্সোনাল গোল্ড থাকে, সিলভার থাকে, কোনো রকমের জেমস কিংবা ডায়মন্ডের প্রোডাক্ট থাকে সেটা আপনি এখানে দিবেন। তো সেটা ক্রয় করেছেন নাকি গিফট পেয়েছেন সেটাও উল্লেখ করবেন। যদি ক্রয় করে থাকেন সেক্ষেত্রে আপনার প্রপার্টি থেকে কাটবে, আর যদি গিফট পেয়ে থাকেন সেটার লজিক্যাল একটা কারণ থাকতে হবে, লাইক আপনার বিয়েতে আপনি গিফট পেয়েছেন, হ্যাঁ, বা অন্য কোনো অনুষ্ঠানে, তো সেটা উল্লেখ করে দিবেন। গিফটের ক্ষেত্রে ভ্যালু 0 দিতে হয়, কারণ গিফট আপনি নিজের টাকায় কিনেননি। এবং ইউনিট হচ্ছে আমাদের দেশে যেহেতু ভরিতে বিক্রি হয়, ভরি দিলাম। আপনি চাইলে এখানে গ্রামে দিতে পারেন, 11.67 বা 66 গ্রামে হচ্ছে 1 ভরি হয়, তো ওটা দিতে পারেন, এখানে ইউনিট আছে। তারপর আপনি এই অর্থ বছরে ফার্নিচারের জন্য কয় টাকা ব্যয় করেছেন, অথবা আপনার ফার্নিচার অ্যাসেট হিসাবে কয় টাকার ফার্নিচার রয়েছে, ইলেকট্রনিক্স প্রোডাক্ট সব মিলে, সেটা আপনি এখানে উল্লেখ করবেন। এবং এরপরে আপনাকে দিতে হবে যে আপনার সব কিছু করার পরে ক্যাশ কয় টাকা আছে, কিংবা ব্যাংকে বা অন্য কোনো ব্যালেন্স হিসাবে ব্যাংক ব্যালেন্স কত আছে। তো আমি এখানে আলাদা আলাদা দেখাইনি, সব কিছু একসাথেই দেখিয়েছি ক্যাশ অ্যান্ড ব্যালেন্স হিসাবে। তো এখানে ব্যালেন্স হিসাবে আমি একটা অ্যামাউন্ট দেখিয়েছি, এটি আসলে আমার দায় বাদ দিয়ে আমার ইনকাম এবং অ্যাসেট এবং আমার যে খরচ বাদ দিয়ে অ্যাসেট সমান করার জন্য আমি একটি নির্দিষ্ট অ্যামাউন্ট বাইর করেছি। আপনারা সেটা হিসাব করে নেবেন যে আপনার টোটাল ইনকাম কত হয়েছে, কত টাকা খরচ করেছেন এবং কত টাকা অ্যাসেট, সেটার জন্য কয় টাকা আপনাকে ব্যালেন্স দেখাইতে হয় সেটা দেখাইতে হবে আর কি। পারহ্যাপস এটা একদম রিয়েল দেখাইতে পারলে ভালো, তো মোস্ট অফ দ্য কেস আমাদের রিয়েল হয় না আসলে। সেক্ষেত্রে একটু কম বেশি হয়, 5-10 হাজার 20 হাজার, সেটা সমান করার জন্য যা দেওয়া লাগে সেটা দিতে হবে। তো আপনাকে এখানে আপনার টোটাল আউটফ্লো দেখাচ্ছে, তো আপনার টোটাল আউটফ্লো দিতে হবে। আউটফ্লো হচ্ছে আপনি লিভিং এক্সপেন্স দিয়েছেন, আপনি যদি কোনো কাউকে লোন দিয়ে থাকেন, কাউকে ধার দিয়ে থাকেন, সেটা এখানে লিখবেন যেটা আপনার কাছ থেকে ক্রেডিট হয়ে গেছে। অর্থাৎ এরপর আপনি যদি কাউকে গিফট দেন, হ্যাঁ, ডোনেশন দেন কোথাও, সেটা এখানে আপনি দিবেন। তারপর সোর্স অফ ফান্ড, এটা অটোমেটিকই আসছে আপনার ইনকাম স্কিম থেকে। এবং ট্যাক্স এক্সাম্পটেড যে ইনকামটা, ট্যাক্স এক্সাম্পটেড ট্যাক্সের আওতার বাইরে যে ইনকামটা, সেই ইনকামটাও এখানে আপনাকে দেখাচ্ছে, এটা সে অটোমেটিক ক্যালকুলেশন করে নিয়েছে সিস্টেম। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, অর্থাৎ গত অর্থ বছরে আপনার যে টোটাল ওয়েলথ ছিল অর্থাৎ প্রপার্টি, সেটা আপনাকে এখানে দিতে হয়েছে। তো এখানে আমি আমারটা দিয়েছি, যেহেতু আমার গত বছর এই অ্যামাউন্টটা ছিল 5,81,119 টাকা আমি দেখিয়েছিলাম, এই ইনকামটা আমি এখানে বসিয়ে দিয়েছি। তো সামারিতে আপনি এতক্ষণ যা ইনপুট দিয়েছেন, ইনপুট আউটপুট, আপনার যে অর্থ হয়েছে সেটার একটা সামারাইজড ডাটা এখানে আপনাকে শো করছে। এখান থেকে আপনি দেখে নেবেন, এখানে যদি কোনো গড়মিল থাকে বা আপনি যদি পূর্বে হাতে হিসাব করে থাকেন
তাহলে সেটা আপনি ইমপ্রুভ করবেন, বারবার চেক করবেন। প্রথমেই সাবমিট করার প্রয়োজন নেই, প্রথমে 2-3 দিন আপনি এটা দেখেন, দেখার পরে যদি মনে হয় সব কিছু ঠিক আছে তখন সাবমিট করতে হবে আর কি। এরপরে আমাদের আরও কাজ আছে। তো এখানে দেখি আমার গ্রস ওয়েলথ সেটা দেখাচ্ছে, অর্থাৎ গত বছরের যে আমার যে সম্পত্তি ছিল সেটার সাথে এই বছরের ইনকামটা যোগ করেছে, এবং যোগ করার পরে আমি যে এক্সপেন্স করেছি, এক্সপেন্স বাদ দিয়ে যে টাকা জমানো ছিল কিংবা সম্পত্তি কিংবা ফার্নিচার হয়েছে সেটা অ্যাড করে এখানে আমার এই বছরের শেষে আমার যে টোটাল প্রপার্টি সেটা সে শো করছে। তো এই সামারি যখন আমাদের শেষ হয়ে যাবে আমরা চলে যাব রিবেট পেজে, সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আসবো। অবশ্যই রিবেট পেজে আমরা দেখব আমাদের যে ইনভেস্টমেন্টের উপর আমি কি রিবেট পাচ্ছি, সেজন্য আমাকে ডিটেলস দিতে হবে। ডিপোজিট প্রিমিয়াম স্কিম অর্থাৎ ডিপিএস যদি থাকে সেটা দিতে হবে, এফডিআর থেকে যদি ইনকাম হয় অর্থাৎ ইনভেস্টমেন্ট সঞ্চয়পত্র থেকে যদি হয় সেটাও দিতে হবে। অবশ্যই প্রত্যেকটা অ্যাকাউন্ট দেওয়ার সময় সেটার ডিটেল অ্যাকাউন্ট নাম্বার সহ দিতে হবে, ব্যাংকের নাম, ব্রাঞ্চ লাগবে না। তারপর আমাদের যে প্রভিডেন্ট ফান্ড এবং ওয়েলফেয়ার ফান্ড, এই টাকাগুলো হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট। এই টাকাগুলো সরকারের কাছে আমরা জমা রাখছি, অর্থাৎ সরকার এটা ব্যবহার করছে, সেক্ষেত্রে এটাও আমাদের ইনভেস্টমেন্ট হিসেবে পরিগণিত হবে। অর্থাৎ পেনশনের যে টাকাটা, ওই টাকাটা আমরা কত কন্ট্রিবিউশন করেছি, আমাদের নিয়োগকারী প্রতিষ্ঠান কত কন্ট্রিবিউশন করেছে ফান্ডে, সেটা আলাদা আলাদা করে এখানে উল্লেখ করতে হবে। এবং ওয়েলফেয়ার ফান্ড সেটাও উল্লেখ করতে হবে কত টাকা, এবং অন্য কোনো ফান্ড যদি থাকে যেই ফান্ডটা সরকারের কাছে যাচ্ছে আলটিমেটলি, যেটা বাংলাদেশ সরকার যে কোনো মন্ত্রণালয় থেকে ব্যবহার করতে পারছে, সেটা আমাদের রিবেটের যোগ্য ইনভেস্টমেন্ট হিসাবে পরিগণিত হবে। সেটা জাকাত ফান্ড হইতে পারে, আন্ডার দ্য ফান্ড ম্যানেজমেন্ট অ্যাক্ট 2023, আর অন্য কোনো কিছু যদি থাকে ওইটা অ্যাড করে তার ডিটেলটা আপনাকে এখানে সাবমিট করতে হবে। এবং এটাই, এছাড়া রিবেটের আর কোনো কিছু নেই। সো এটা দেখে কনফার্ম হয়ে আমরা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে পরবর্তী ধাপে চলে যাব। এরপর আমরা চলে যাব ট্যাক্স অ্যান্ড পেমেন্ট, কারণ এর আগে আমরা এক্সপেন্ডিচার, অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস, ইনকাম দিয়েছি। তো ট্যাক্স অ্যান্ড পেমেন্টের মধ্যে মোটামুটি ম্যাক্সিমামে চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছি এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট থেকে যে ইনকাম হয়েছে সেটা আসছে। এখানে টোটালটা আসবে না, এখানে যেটা হচ্ছে আমাদের ট্যাক্স যোগ্য সেটা আসবে। আবার ট্যাক্স যোগ্য হচ্ছে ব্যাংক থেকে যদি আমি কোনো ইন্টারেস্ট পাই সেটাও ট্যাক্স যোগ্য। এখানে আমার 92 টাকা ছিল, তো আমি 92 টাকা এখানে অ্যাড হয়ে গেছে, অর্থাৎ এটা আমি আগে দিয়েছি প্রফিট হিসাবে। ইনকাম থেকে এটা সে অটোমেটিকই গ্রাস্প করেছে আর কি। তো এখানে দেখাচ্ছে আমার টোটাল ইনকাম যেটা করযোগ্য সেটা, এবং কর অব্যাহতিপ্রাপ্ত যে ইনকাম সেটাও এখানে উল্লেখ করে দিয়েছে। এরপরে আমার এই যে করযোগ্য আয়ের জন্য আমার কত টাকা ট্যাক্স দিতে হবে সেটা এখানে উল্লেখ করা হয়েছে, 2898 টাকা। অর্থাৎ পুরোপুরি হিসাব করার পর আমার এই টাকাটা ট্যাক্স হিসাবে দিতে হবে। কিন্তু নিচে দেখেন আমাকে রিবেট দেওয়া হয়েছে 12,230 টাকা, অর্থাৎ আমার যে ইনভেস্টমেন্টের উপর সরকার আমাকে এই টাকাটা কর রেয়াত অর্থাৎ করমুক্ত করে দিবে। যদি আমার কর 12,000 টাকা বা 13,000 টাকা আসতো, সেক্ষেত্রে 13,000 থেকে 12,230 টাকা বাদ দিয়ে যেগুলো থাকতো সেটা আমাকে কর দিতে হতো। কিন্তু সেখানে শর্ত হচ্ছে আমাকে একজন ট্যাক্স পেয়ার হিসাবে সিটি কর্পোরেশনের আওতার বাইরের এলাকা হিসাবে সর্বনিম্ন আমি ওই 1,000 টাকা কর দিলে আমাকে হবে না, আমাকে দিতে হবে 3,000 টাকা কর। অর্থাৎ এবার সেটা যত কম হোক আমাকে 3,000 টাকা সর্বনিম্ন কর দিতে হবে। এখন আসেন, এটা হচ্ছে আমার ট্যাক্স পেমেন্ট। কিন্তু
আমি কিন্তু সরকারকে বাড়তি দিয়েছি, অর্থাৎ আমার যে ইনকাম সেই টিডিএস হয়েছে, ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স, অর্থাৎ আমাকে বেতন দেওয়ার সময় আমার প্রতিষ্ঠান কিছু টাকা কেটে নিয়েছে, তো সেটা আমি এখানে দিয়েছি। দেখেন, হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স অর এনি রেগুলার ট্যাক্স ফর 2024-25 অ্যাসেসমেন্ট ইয়ার দিয়েছে কি? হ্যাঁ দিয়েছি, সেটাই। এখানে যদি আমি ইয়েস দেই আমাকে একটা পেজে নিয়ে যাবে যেটা আমার টিডিএস হয়েছে কোম্পানির কিংবা ব্যাংকের, সেই ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স ওইখানে ডিটেইল সহ দিতে হবে। একটু যেটি দিতে হবে আপনার কোম্পানির নাম, কোম্পানির যে চেকের মাধ্যমে ট্যাক্স দিয়েছে সেই চেক নাম্বার, কোন শাখায় দিয়েছে, কোন ব্যাংকের সেটা দিতে হবে, কত টাকা দিয়েছে সেটা দিতে হবে, এবং ওই টোটাল ট্যাক্স পেমেন্টের এগেনস্টে আপনার কয় টাকা সেটা দিতে হবে। আমার ছিল 5,004 টাকা, এবং বাকি টাকাটা 14 টাকা আমার ট্যাক্স নিয়েছে ব্যাংক। আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, স্যালারি অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট থেকে আমাকে যে প্রফিট দিয়েছে প্রফিটের এগেনস্টে ট্যাক্স কেটে নিয়েছে, সেই ট্যাক্সটা আমি ব্যাংকের নামের সাথে ব্যাংকের ডিটেল সহ আমার অ্যাকাউন্ট সহ দিয়েছি। সব মিলে আমার এখানে হয়েছে 5,018 টাকা। তো এই ট্যাক্সটা আমি সরকারকে দিয়েছি, অথচ আমার দেওয়ার কথা ছিল 3,000 টাকা। দ্যাট মিনস ইন ক্যাশ আমি সরকারকে উপরন্তু 2,000 টাকা, 2,018 টাকা বেশি দিয়েছি। টোটাল পেমেন্ট এই যে এখানে দেখাচ্ছে 5,018, টোটাল অ্যামাউন্ট পেয়েবল 3,000, কিন্তু দিয়েছি 5,018, অর্থাৎ ইন ক্যাশ আমাকে সরকার রিফান্ড করা উচিত রিবেটের বাইরে, রিবেট ছাড়া 2,018 টাকা। এটা তারা হিসাব করে দিয়েছে। এখন আমাকে বলতেছে যে আমার পেয়েবল ফাইনালি আমাকে পে করতে হবে 0 টাকা। অর্থাৎ এখানে আরেকটা অপশন আছে, যেহেতু আমি 2,000 টাকা এক্সট্রা দিয়েছি, ক্লেম ব্যাংক ট্রান্সফার অফ রিফান্ড, অর্থাৎ আমি সরকারকে যে টাকা বেশি দিয়েছি সেটা আমাকে রিফান্ড করতে হবে সরকার। সেটা করার জন্য ব্যাংক ট্রান্সফার, আমি যদি আমার ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে দেই সেক্ষেত্রে এখানে ব্যাংক ট্রান্সফারটা করে দিবে, কিন্তু বিষয় হচ্ছে এই অপশনটা এখনো চালু হয়নি। সেক্ষেত্রে আমি পার্সোনালি 2,000 টাকা লস, সেক্ষেত্রে তাদের এই টাকাটা গচ্ছা যাবে আর কি, যতদিন না ব্যাংক ট্রান্সফার এটা ঠিক করে। দেখেন আমি এখানে ক্লিক করি, এটা এখনো কাজ শুরু করেনি আর কি। ইন্টিগ্রেশন অফ দিস পেজ ইজ আন্ডার প্রসেস, অর্থাৎ সরকার এটা নিয়ে এখনো কাজ করেনি। আশা করি আগামী বছর দেওয়ার আগে এটা কমপ্লিট করবে, তাহলে আমরা আমাদের নগদ অনেকগুলো ক্যাশ টাকা লস হওয়া থেকে বাঁচবো এবং সেটা ফেরত পাবো। তো এই হচ্ছে সামারি। আপনি চাইলে এখান থেকে প্রসেস টু অনলাইন রিটার্ন আপনি এখান থেকেই রিটার্ন করে দিতে পারেন। তবে আমরা ফাইনাল একটা ভিউ দেখি, আমরা এতক্ষণ যা কাজ করলাম এখানে সবকিছু মিলে এটা আমাদের রিটার্ন ভিউতে দেখাবে। অর্থাৎ আমরা পুরাতন যে ফর্মে আগে রিটার্নের হিসাবটা করতাম ওই ফর্মটা এখানে তারা তৈরি করে দিচ্ছে। তো আমি এটা বাংলা করে নিলাম। এখানে আমার পার্সোনাল পার্টিকুলার্স এখানে দেয়া আছে, এবং এতক্ষণ আমরা বিভিন্ন পেজে যে সমস্ত ডিটেলস সাবমিট করেছি সেই সমস্ত ডিটেলসের একটা সামারাইজড বাংলাতে এখানে দেয়া হয়েছে। এখন আমি যদি সাবমিট রিটার্ন করি তাহলে আমার টেক্সটটা সাবমিট হয়ে যাবে। এই হচ্ছে আজকের টোটাল ভিডিওটি লম্বা হয়েছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন। আশা করছি আপনাদের উপকার হবে। আপনাদের সামান্যতম উপকার হলেও এটা আমার জন্য অবশ্যই গর্বের। আপনারা আমার পাশে থাকবেন। পরবর্তীতে কোন বিষয় নিয়ে আপনারা জানতে চান সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং যে কোনো ধরনের প্রবলেম থাকলে কমেন্টে বলবেন, আমি সেটা সলিউশন করার চেষ্টা করব নেক্সট টাইম। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা সঠিকভাবে হিসেব করে আপনাদের ট্যাক্স সাবমিট করুন। আশা করি ভবিষ্যতে এই রিটার্নের যাত্রাপথ আর স্মুথ হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। ইনফো টুলকিটের সাথে থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার নিকটস্থ কলিগ এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে সবাই উপকৃত হয়।
আবারও ধন্যবাদ সবাইকে, বিদায়, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।